আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। কেমন আছেন সবাই? আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স রানিং ছিলাম। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের লাস্ট আমি সম্ভবত আপনাদের কেন্দ্রীভূতকরণ রেখা করেছিলাম, তাই না? কেন্দ্রীভূতকরণ রেখা করেছিলাম না আমরা লাস্ট আমরা কেন্দ্রীভূতকরণ রেখা করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে দেখব হার্টসম্যান হারফেন্ডাল সূচক। কি দেখব? হার্টসম্যান হারফেন্ডাল সূচক, খুব ইম্পর্টেন্ট টপিক। এবং এখান থেকে ম্যাথ আসতে পারে অথবা এখান থেকে সাধারণ যে কোশ্চেন সেটাও আসতে পারে। স্যার, সাধারণ কোশ্চেন আসলে কি আসতে পারে, ম্যাথ আসলে কি আসতে পারে, আমাদের একটু ধারণা দিবেন যে সাধারণ কোশ্চেন কিভাবে আসতে পারে, ম্যাথ কিভাবে আসতে পারে। ওকে, দুটো নিয়ে কথা বলছি, ওয়েট করেন। তাহলে প্রশ্ন হার্টসম্যান হারফেন্ডাল সূচক কি? হার্টসম্যান যত ভিভিআই আছে সব, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হার্টসম্যান হারফেন্ডাল সূচক। হার্টসম্যান হারফেন্ডাল সূচক ব্যাখ্যা করো অথবা আসতে পারে কেন্দ্রীভূতকরণ পরিমাপে হার্টসম্যান হারফেন্ডাল সূচক ব্যাখ্যা করো। হারফেন্ডাল সূচক কেন্দ্রীভূতকরণ পরিমাপে হার্টসম্যান হারফেন্ডাল সূচক ব্যাখ্যা করো। তাহলে প্রশ্ন হলো হার্টসম্যান হারফেন্ডাল সূচক ব্যাখ্যা করো অথবা কেন্দ্রীভূতকরণ পরিমাপে হার্টসম্যান হারফেন্ডাল সূচক ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। যাই হোক, এইভাবেও আসতে পারে যে হার্টসম্যান হারফেন্ডাল সূচক দ্বারা কিভাবে শিল্পের কেন্দ্রীকরণ পরিমাপ করা যায়। ঠিক আছে, আপনাদের ক্লাসটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে দেন। আপনাদের তো এখন মেসেঞ্জার গ্রুপে সবাই জয়েন হয়েছেন? মেসেঞ্জার গ্রুপে কি সবাই যুক্ত হয়েছেন কিনা, জয়েন হয়েছেন? মেসেঞ্জার গ্রুপে যেহেতু সবাই যুক্ত হয়েছেন, সম্ভবত ম্যাক্সিমাম হয়ে গিয়েছেন, তো আপনাদের কাজ হবে ক্লাসে ঢোকার সাথে সাথে এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ম্যাক্সিমামই থাকার কথা, সবাই থাকার কথা। ওকে, তাহলে আমরা শুরু করছি হার্টসম্যান হারফেন্ডাল সূচক। থ্যাংক ইউ। হ্যাঁ, তো সবাই খেয়াল করবেন হার্টসম্যান হারফেন্ডাল সূচকটা আসলে কি। এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। দেখেন, এইচ দ্বারা আমরা এটাকে প্রকাশ করে ফেলি হার্টসম্যান হারফেন্ডাল সূচকে। কেন জানেন? হার্টসম্যান লিখতেও এইচ আর হারফেন্ডাল লিখতেও এইচ, দুইজনেরই নামের আদ্য অক্ষর কি? এইচ। হার্টসম্যান আর হারফেন্ডাল ভিন্ন ভিন্ন ব্যক্তি কিন্তু। এবার এইটার ইতিহাসটা শুনেন। অর্থনীতিবিদ এ ও হার্টসম্যান, নাম কি? ওনার পুরো নাম হলো অর্থনীতিবিদ এ ও হার্টসম্যান। এটা হলো হার্টসম্যানের ফুল নাম, এ ও হার্টসম্যান। এবং
ওসি হারফিন্ডাল, আর একজন আছে হলো ওসি, সেকেন্ড ম্যান ওসি হারফিন্ডাল। তাহলে আমরা দুইটা নাম কি পেলাম? দুইটা নাম আমরা পেয়েছি যে, আচ্ছা আমি একটু এই ফোনটা চালু করিনি, তাহলে আপনাদের কমেন্ট দেখা যাবে। ওকে, আমি পিছনে যেতে হবে না। ওকে, একটু ওয়েট করেন। গুড, থ্যাংক ইউ স্যার। আমি অ্যাড নাই। আচ্ছা, ওরে কেউ অ্যাড করে দিবেন। আপনি ওই যে মিতুকে, সরি জাহিদকে নক করবেন। হ্যাঁ, জাহিদ ভাইয়াকে নক করবেন, তাহলে অ্যাড করে দিব। অথবা ক্যাপ্টেনকে নক করবেন, আপনাদের ক্যাপ্টেন আছে না, ক্যাপ্টেনকে নক করবেন, অ্যাড দিয়ে দেবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি বললাম দুইজন ব্যক্তি, একজন হলো এও হার্টসম্যান এবং সেকেন্ড ম্যান হলো ওসি হারফিন্ডাল। বাজার কেন্দ্রীকরণ পরিমাপে তারা পৃথক পৃথক সূচক কল্পনা করেন, কিন্তু তাদের সূচকের মিল রয়েছে, অর্থাৎ তারা একই রকম, মানে ব্যাখ্যায় একই জিনিস। এই জন্য তাদের দুইজনের নাম অনুসারে, আদ্যক্ষর অনুসারে এই সূচককে বলা হয়েছে হার্টসম্যান হারফিন্ডাল সূচক বা এইস। ঠিক আছে, এইস দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা চূড়ান্তভাবে বলতে পারি কি, শিল্পের কেন্দ্রীভূতকরণ পরিমাপের জন্য বা কোন শিল্পে কেন্দ্রীভূতকরণ আছে কিনা, কেন্দ্রীভূতকরণের মাত্রা কি কম নাকি মধ্যম পর্যায়ে নাকি বেশি, তাহলে শিল্পে কেন্দ্রীভূতকরণের মাত্রা কেমন, কতটুকু কেন্দ্রীভূতকরণ আছে, কি মাত্রায় কেন্দ্রীভূতকরণ আছে, সেইটা পরিমাপের জন্য হার্টসম্যান এবং হারফিন্ডাল তারা একটি সূচক বিবেচনা করেছেন। আর এই সূচকই তাদের নাম অনুসারে বলা হয় হার্টসম্যান হারফিন্ডাল সূচক, যা এইচ দ্বারা প্রকাশ করা হয়। নিশ্চয়ই আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আমরা হার্টসম্যান হারফিন্ডাল সূচকের বেসিকটা প্রকাশ করতে চাই, যে আসলে উনি কি বলতে চাইছেন, কি কোন সূচক দিয়েছেন। উনি বলেছেন যে এইচ সমান সামিশন, এখানে হলো এন, আই সমান 1, মানে 1 থেকে n পর্যন্ত, মানে ফার্মের সংখ্যা 1 থেকে n পর্যন্ত থাকবে। এখানে বলছেন যে পি আই স্কোয়ার, এরকম বলছে পি আই স্কোয়ার। এখন পি আই স্কোয়ার, দেখেন মজার বিষয় হলো এখানে এই সূত্রকেই আবার তারা বিশ্লেষণ করতে গিয়ে এইভাবেও ব্যাখ্যা করেছেন যে আই সমান 1 থেকে n পর্যন্ত, এখানে বলছেন এক্স আই ভাগ হলো এক্স, এইভাবে বলেছেন। তবে একটা স্কোয়ার আছে। ওকে, এই যেটা বলেছেন। এবার আপনাদের দেয়া বইয়ের সাথে একটু মিলিয়ে নেবেন, কারণ তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে বা আপনাদের ভালো লাগবে পড়তে। কারণ টপিকগুলোর সাথে যদি না মিলে আপনাদেরও পড়তে খারাপ লাগবে, যে স্যার পড়াচ্ছে এইটার সাথে ওইটা আমাদের যায় না বা এরকম। অতএব আপনাদের যার যে বই আছে সূত্র মিলিয়ে নেবেন, দেখবেন এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনাদের সূত্র দিয়েছে। ঠিক আছে, তো এখানে আমি বললাম এইচ সমান সামিশন এন, নিচে হলো আই থেকে আই এর মান 1 থেকে n পর্যন্ত, উপরে এক্স আই ভাগ এক্স তার হোল স্কোয়ার, এইটা। আর একটা সূত্র দিয়েছি, সেটা হলো একইভাবে সামিশন 1 থেকে n পর্যন্ত এক্স আই ভাগ এক্স তার হলো হোল স্কোয়ার, তার মানে একটা পি আই স্কোয়ার, একটা এত স্কোয়ার। তাহলে আমরা এইভাবেও দিতে পারি, অনেককে এইভাবেও দিয়েছে, দেখেন এইটাও দিয়েছে অনেকে, দেখেন এই যে এইটাও কোনো বইয়ে দিতে পারে, সামিশন আই সমান 1 থেকে n পর্যন্ত কিউ আই ভাগ হলো কিউ তার হলো হোল স্কোয়ার। এটাও থাকতে পারে আপনাদের কারো বইয়ে, এটাও পেতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, স্যারের সূত্র এই তিনটা, এই যে তিনটা দিছি, তিনটাই সূত্র। এই যে আমি দিলাম, এই তিনটাই সূত্র। এই যে এখন আর একটা দিয়েছি, দেখেন এই তিনটা সূত্রের যে কোনো একটা, যে কোনোটা আপনার বইয়ে আছেই। হার্টসম্যান হারফিন্ডাল সূচকের এই তিনটাই সূত্র। হ্যাঁ, তিনটার হিসাব একই রকম, অ্যান্সার একই রকম আসবে, বাট সূত্র তিনটা। আরো মজার একটা বিষয় আছে যে এইখানে একটু বিশ্লেষণ করে দিই। আসলে মূলত একই জিনিস একজন এক একভাবে প্রকাশ করেন, নিজেদেরকে একটু অন্যরকম চিন্তা করাতে আমাদেরকে এই সূত্রগুলো একটু উল্টাপুল্টা ভাবে জোড়াই দেন, কিন্তু জিনিস একই। আপনি পিআই সমান কি পাবেন জানেন? পিআই মানে কি? পিআই মানে হলো কিউআই সামিশন কিউআই ভাগ হলো কিউ, এইটা সরি সামিশন কিউআই ভাগ হলো কিউ, এইটাও। আবার পিআই মানে সামিশন এক্সআই ভাগ হলো সামিশন এক্সআই ভাগ হলো এক্স, এইটাও বলে। এই যে পিআই মানে এত বলে, অনেকেই বলে, দেখেন এইভাবে দেওয়া আছে, পিআই মানে সামিশন কিউআই
ভাগ হলো কিউ, অথবা কি আছে সামেশন এক্স আই ভাগ হলো এক্স, এইভাবেও দিয়েছে। অনেকে আবার এসআই দিয়েও দিয়ে থাকে, পিআই এর পরিবর্তে এসআই, পিআই এসআই একই কথা। যদি কেউ এস দিয়ে লেখেন তাও কোনো সমস্যা নেই, পিআই এসআই একই জিনিস। হ্যাঁ, ওই যে প্রভা বলছে স্যার প্রথমটা এবং শেষেরটা দেয়া আছে, নো প্রবলেম, একই জিনিস। কোনো কোনো অর্থনীতিবিদ এই সেম জিনিসটাকে তাদের বইয়ে ইংলিশ হোক বাংলা হোক এরকম প্রকাশ করছেন, দেখেন এইভাবেও করছে যে এসআই, পিআই এর জায়গায় দিছে এসআই, সেম জিনিসটাই যে এইভাবেও দিয়েছে, সামিশন এন আই সমান অন এসআই স্কোয়ার, এইভাবেও দিয়েছেন। তো পিআই এসআই কোনো ব্যাপার না, একই জিনিস। তখন এখানে পিআই বা এসআই আপনি যাই দিতে চান দিতে পারবেন, পি অথবা এসআই, পিআই অথবা এসআই। হ্যাঁ, এমনি জুলবাদ বলছে স্যার আমার বইয়ে 3টা সূত্র দেওয়া, ঠিক আছে, নো প্রবলেম, যার বই যেটা দেওয়া থাকে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আমরা শুধু বেসিকটা ক্লিয়ার করবো যে আমাদের সূত্র ঠিক আছে কিনা, বা আমরা বুঝে নিব যে আসলে কি আমরা করতে পারবো কিনা। ওকে, তাহলে এখানে পরিচয়গুলো একটু লিখে নেবেন প্লিজ। কিউ হলো শিল্পের মোট উৎপাদন, আই সংখ্যক শিল্পে, দেখেন কিউ আই, এই যে এখানে যদি কিউ দেন তাহলে এখানে এই কিউ, ক্যাপিটাল কিউ মানে হলো শিল্পের মোট উৎপাদন, শিল্পের মোট উৎপাদন, মোট উৎপাদন। আর কিউ কিউ আই, কিউ আই মানে হলো নির্দিষ্ট ফার্মের উৎপাদন, নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক ফার্মের উৎপাদন, নির্দিষ্ট সংখ্যক ফার্মের উৎপাদন, নির্দিষ্ট সংখ্যক ফার্মের উৎপাদন, বাস। ওকে, কিউ হলো শিল্পের মোট উৎপাদন, কিউ আই হলো নির্দিষ্ট সংখ্যক ফার্মের উৎপাদন। শুধু এটাতে বর্গ দিতে হয়, আর এটার অনুপাত বের করার সিস্টেম আলাদা, এইটা কাজ করার সিস্টেম আলাদা, ঠিক আছে। দেখেন আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা ক্লিয়ার হবেন, খুব সুন্দর করে উদাহরণটা লিখবেন, উদাহরণ লিখলে ভালো লাগবে। লেখেন, মনে করি বা ধরি, লেখেন মনে করি, মনে করি একটি শিল্পের মোট উৎপাদন 1000, মনে করি একটি শিল্পের মোট উৎপাদন, মনে করি একটি শিল্পের মোট উৎপাদন 1000। কলমটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ কলমে কালি নেই, একটা মিনিট ওয়েট করেন, একটা সেকেন্ড। ওকে, মনে করি একটি শিল্পের মোট উৎপাদন সমান 1000, 1000 বড় থেকে প্রথম 4টি ফার্মের উৎপাদন, লেখেন বড় থেকে প্রথম 4টি ফার্মের উৎপাদন যথাক্রমে 300, যথাক্রমে Q1 সমান 300, 250, Q2 সমান 250,
250, Q3 সমান 200 এবং Q4 সমান 100। Q4 সমান হলো 100। Q3 এত এবং Q4 সমান হলো কত? 150। খেয়াল করেন একটু। হ্যাঁ, তো মনে করছেন কি যে একটি শিল্পের মোট উৎপাদন 1000। তো একটা শিল্পের মোট উৎপাদন যদি 1000 হয়, তাহলে বড় থেকে প্রথম 4টি ফার্মের উৎপাদন, বড় কারণ বড় থেকে ক্রমানুসারে লিখতে হয়, বড় থেকে প্রথম 4টি ফার্মের উৎপাদন যথাক্রমে Q1 300, Q2 250, Q3 200 আর Q4 হলো 150। এখন এইখান থেকে আমরা হার্সম্যান হারফিন্ডাল সূচকের সাহায্যে শিল্পের কেন্দ্রীকরণ বের করতে চাই। এখান থেকে যদি আপনি কেন্দ্রীভূতকরণ নির্ণয় করতে চান এবং আপনি যদি এইখান থেকে বের করতে চান যে শিল্পটা কতটুকু কেন্দ্রীকরণ রয়েছে, কেন্দ্রীকরণের মাত্রা কি কম নাকি বেশি নাকি অল্প, সেইটা আপনি হার্সম্যান হারফিন্ডালের চোখ দিয়ে দেখতে পারবেন। দেখেন, তাহলে আমরা বলবো এখানে কি হবে, এখানে পিআই এর মানটা বের করবেন। এখানে পিআই সমান কি হবে? সামিশন কিউআই ভাগ হলো কিউ, এইটা হবে সামিশন কিউআই ভাগ হলো কিউ। বাস, এবার এইটা কিভাবে আমরা লিখব? আপনি তখন দিবেন Q1 ভাগ হলো কিউ প্লাস Q2 ভাগ হলো কিউ প্লাস Q3 ভাগ হলো কিউ প্লাস Q4 ভাগ হলো কিউ। ওকে, তাহলে Q1 300 ভাগ 1000 প্লাস Q2 250 ভাগ হলো 1000 প্লাস Q3 হলো পেয়েছেন 200 ভাগ হলো 1000 প্লাস এইটা হলো 150 ভাগ হলো 1000। তাহলে আপনি কত কত পাচ্ছেন? এইগুলো পাচ্ছেন। এখানে আপনি যোগ করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট, যোগ করা যাবে না, যোগ করবেন না। এখানে 0.30 দিবেন প্লাস এখানে আপনি 0.25 দিবেন প্লাস 0.20 দিবেন প্লাস 0.15 দিবেন। এইগুলো আপনি এভাবে দিয়ে রাখবেন, বাট যোগ করবেন না, ঠিক আছে? আপনাকে কি বলেছি? আপনাদেরকে আমি বলেছি যোগ করা যাবে না, যোগ করবেন না, কেমন? এইভাবে মানগুলো রাখতে হবে, যোগ করবেন না। অতএব H সমান মানে কি? হারফিন্ডাল সূচক, হার্সম্যান হারফিন্ডাল। অতএব হার্সম্যান হারফিন্ডাল সূচক H সমান কি হবে? সামিশন পিআই স্কোয়ার, মনে আছে না আমাদের? পিআই স্কোয়ার আই সমান 1 থেকে n পর্যন্ত। এখানে যেহেতু 4টা আছে, 1 থেকে 4 পর্যন্ত। কি দরকার ছিল? হ্যাঁ, তাহলে আপনারা দেখেন এখানে সামিশন পিআই স্কোয়ার মানে হলো এই যে এটার বর্গ করবেন 0.3, কারণ এটা হলো 0.3 এত স্কোয়ার প্লাস 0.25 এত স্কোয়ার প্লাস 0.20 এত স্কোয়ার প্লাস 0.15 এত স্কোয়ার। ক্যালকুলেশন করে মানটা বলেন কত হয় দেখেন।
কত পেয়েছেন? 0.215। ওকে, 0.215। থ্যাংক ইউ। 0.215। এখন আপনারা আবার কেউ 100 দিয়ে গুণ করেন না, শুনুন, সব পদ্ধতি একরকম না। আপনারা যেটা মনে করছেন সেটা না। হার্সম্যান হারফিন্ডালের সূচকই ডিফারেন্ট, আলাদা। এইটার একটা আলাদা স্বকীয়তা আছে। আপনারা এখন কেউ যদি গুণ করেন, গুণ করে হয়তো এরকম বলবেন, স্যার 21%। খবরদার, এইভাবে গুণ করা যাবে না, কিন্তু এটার অন্য ফর্মুলা। এটা হলো আপনার ইউরোপীয় ইকোনমিক কমিশন। ইউরোপীয় ইকোনমিক কমিশনকে কি বলে জানেন? কি বলে? ইউরোপীয় ইকোনমিক কমিশন একটা সংগঠন। এইটাকে ইইসি দ্বারা প্রকাশ করা হয়। ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিশন। আবার বলছি, ইউরোপিয়ান ইকোনমিক কমিশন একটা সংস্থা, একটা সংগঠন। তো এই সংগঠন বা এই সংস্থা কর্তৃক মত প্রকাশ করা হয় যে এইসের 3টা লিমিট দেওয়া হয়। এই সংগঠনটা এইসের হার্সম্যান হারফিন্ডাল সূচকের 3টা লিমিট দিয়েছেন, 3টা মানের ব্যাখ্যা ওরা দিয়েছেন। তো এই ইইসি বলছেন যে যদি এইস লেস দেন, খেয়াল করবেন, যদি এইস লেস দেন 0.10 হয়, অর্থাৎ এইসের মানটা 0.10 এর চেয়ে ছোট হয়। কে বলছেন এটা? আমি বলছি, আপনি বলছেন? এটা আমরা কেউ বলিনি, হার্সম্যান হারফিন্ডাল সূচকও বলে নাই, ইইসি দ্বারা এটা প্রমাণিত হয়েছে। তো ইইসি বলছেন যে হার্সম্যান হারফিন্ডাল সূচকের মান যদি 0.10 এর চেয়ে কম হয়, তাহলে শিল্পে কেন্দ্রীভূতকরণের মাত্রা অনেক কম। শিল্পে কেন্দ্রীভূতকরণ বা কেন্দ্রীকরণের মাত্রা অনেক কম, অনেক কম। বাস, ওকে, খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে এই যে ফার্স্ট অপশন পেলেন, এইসের মান যদি 0.10 এর চেয়ে ছোট হয়, কম হয়, তাহলে শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা অনেক কম হবে। সেকেন্ডলি হলো, যদি এইসের মানটা 0.10 থেকে বড় বাট 0.18 থেকে ছোট হয়, 0.10 থেকে বড় হবে বাট 0.18 থেকে ছোট হবে, তাহলে শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা মোটামুটি হবে বা মাঝামাঝি হবে। মোটামুটি হবে বা মাঝামাঝি হবে, মানে খুব বেশি মাত্রা না, খুব কম মাত্রা না, মাঝামাঝি হবে। 3 নম্বরে যান। 3 নাম্বার, এইস। এটা হলো এইস গ্রেটার দেন যদি 0.18 হয়, এইসের মানটা যদি 0.18 এর চেয়ে বড় হয়, ঠিক আছে? কার চেয়ে বড়? 0.18 এর চেয়ে এইসের মানটা বড় হবে। যেভাবেই বলেন আপনি, ঘোরায় যদি বলেন স্যার আগে 0.18 দেবো, এটা বড়, একই কথা। যদি বলেন স্যার আমি এরকম দিতে চাই 0.18 এইস, এটাও যা আগের যেটা লিখলাম সেটাও তাই। শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা অনেক বেশি হবে। শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা অনেক বেশি হবে। শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা অনেক বেশি হবে। বাস, এইটা হলো আমাদের কেন্দ্রীকরণের বিষয়। সবাই লিখছেন? তাহলে আপনি 3টা অপশন পেলেন। ফার্স্ট অপশন ছিল আমাদের হার্সম্যান হারফিন্ডাল সূচক বা এইসের মানটা যদি 0.10 চেয়ে ছোট হয়, ছোট পান, তাহলে বলবেন শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা অনেক কম। 0.10 থেকে এইসের মান যদি 0.18 পর্যন্ত হয়, এর মাঝামাঝি থাকে, তাহলে বলবেন শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা মোটামুটি হবে বা মাঝামাঝি হবে।
আর যদি এইচের মানটা 0.18 থেকে বড় হয়, বেশি হয়, তাহলে বলবেন শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা অনেক বেশি হবে। ঠিক আছে, এটাই হলো স্যার। চতুর্থ অধ্যায়ের পিডিএফ গুলা দিয়ে দিয়েন তাড়াতাড়ি। শুক্রবারে পাবেন, যান শুক্রবারে ফ্রি থাকে, শুক্রবারে দিব ইনশাল্লাহ। দেন চা খাওয়ার দরকার কয়টায় জানেন? সন্ধ্যা একদম মাগরিবের নামাজের পরে। আমি চা খাচ্ছি 9:30টায়। দেখছেন চা? কিছু বলার আছে বলেন? কিছু বলার নাই। নারী শাসন। স্যার আপনি বলছেন স্যার চিনি সহ চা খান নাকি চিনি বাদে? স্যার আমি চিনি ছাড়াও খাই না, চিনি সহও খাই না। আপনার কোশ্চেনের অ্যান্সার নাই। হ্যাঁ স্যার, আপনি কি চিনি সহ খান নাকি চিনি বাদে খান? আমি চিনি ছাড়াও খাই না, চিনি বাদেও খাই না। মানে আমি চিনি ছাড়াও খাই না, চিনি বাদেও খাই না। আমি অনলি সারাদিনে 24 ঘন্টার মধ্যে শুধু একবারই চা খাই, তাও প্রতিদিন হয়তো সেই সৌভাগ্য হয় না। ঠিক আছে, তো বাইরে চা খাই না বা একদমই খাই না, মানে খুব রেয়ার। যখন আসলে কারোর সাথে বসা হয় বা এসে, তখন একদম আর্জেন্ট হলে তাও আমি চাটা খাই না, খাওয়াই বা করি, কিন্তু খাই না। 2 নম্বর হলো চা খাই একবার সন্ধ্যার পরে, ম্যাক্সিমাম সময় সন্ধ্যার পরে একবারই চা খাই সারাদিনের মধ্যে। আর চাটা খাই একটু ডিফারেন্ট। আমি আমি চা খাই হলো আপনার লবঙ্গ, হ্যাঁ বেশি করে লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে হলো লেবু, আর হলো মধু। হ্যাঁ মধুটা পরে দেওয়া হয়, মধুটা একটু চাটা গরম কমলে, কারণ ফুটন্ত এসে মধু দেওয়া ঠিক না, তো মধুটা একটু পরে দেওয়া হয়। তো এই হলো আমার চায়ের আর কি ইতিহাস। তো এমনি চিনি কোনোভাবেই খাই না চায়ের মধ্যে, চা মানে চিনি ছাড়াই খাই, তবে মধু দিয়ে খাই আর কি। আর হলো আপনার ওই মাঝে মাঝে দু একটা মানে গ্রিন টিও আছে, মাঝে মাঝে 2-1 দিন গ্রিন টি খাই। এই সবাইকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? তাহলে তো বুঝতে পারবেন যে আপনি যখন মান বের করবেন, মান বের করে বুঝতে পারবেন যে আপনার কেন্দ্রীকরণ কি বেশি না কম। শুধু এই তিনটা জিনিস মনে রাখবেন। আমার তো মনে হয় এখনই আপনাদের 100% বোঝা। একটা হলো 0.10 চেয়ে কম হবে, কম হলে কম, কেন্দ্রীভূতকরণের মাত্রা কম। 0.10 চেয়ে 0.18 পর্যন্ত হলে মাঝামাঝি, আর 0.18-এর বড় হলে অধিক হারে কেন্দ্রীকরণ হয়েছে। বাস, ওকে, তাহলে আপনারা পেরে গেলেন। এবার নেক্সট হলো আপনারা এইটার সুবিধা অসুবিধা আছে। এই যে আমরা হার্টসম্যান হারফেন্ডাল সূচক পড়লাম, এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা হলো এটি সরল এবং অতি সহজে পরিমাপ করা যায়। এই যে পদ্ধতি খুব সহজে আমরা পরিমাপ করতে পেরেছি না বলেন? খুব সহজে, এটি অতি সরল এবং সহজ পদ্ধতি, খুব সহজে এটি পরিমাপ করা যায়। তারপরে আপনি বলতে পারেন যে এটি সকল ফার্মের আপেক্ষিক শেয়ারকে পরিমাপ করে, মানে সকল ফার্মের যতগুলো ফার্ম থাকবে আপনি সবাইকে এখানে অন্তর্ভুক্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। সকল ফার্মের আপেক্ষিক শেয়ারকে এখানে নির্দেশ করবে। তারপরে দেখেন আরেকটা সুবিধা, ওটা হলো এটি এটি সব দিক দিয়ে জনপ্রিয় এবং অলিগোপলি বাজারের তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ। এটা মানে সব দিক দিয়ে জনপ্রিয় একটা সূচক, এবং এটা অলিগোপলি বাজারের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। অলিগোপলি বাজার তো সবাই পড়েছেন সেকেন্ড ইয়ারে। অলিগোপলি বাজার কাকে বলে জানেন? হ্যাঁ, অনেকে আছে শোনেন, যদি জিজ্ঞেস করেন। এখন অবশ্য অনেকেই মানে আধুনিক যুগ, মানে অনলাইনের মাধ্যমে অনেকেই সঠিক অনেক কিছু জানছে, আলহামদুলিল্লাহ।
আহ, অনেকে কিন্তু এই যে যে বাজার টাজার বিভিন্ন জিনিস এগুলো জানতোই না, অলিগোপলি বাজার বলতো, অলিতে গলিতে যে বাজার থাকে সেটি অলিগোপলি বাজার। অনেকে এরকম ডেফিনেশন দিত যারা পড়াশোনা করতো না, তো এরকম ভাবে বলতো আগে এক সময়, যে অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করছে অলিগোপলি বাজার কি, তো আগে ওরকম পড়ে না, কোনো কিছু তেমন ভালো জানে না, স্যার অলিতে গলিতে যে বাজার বসে সেটাকে অলিগোপলি বাজার বলে। আস্তে আস্তে এটা আমাদের সময় হয়েছে, বিভিন্ন মানুষ যারা পড়াশোনা করতোই না একদম, তারা এগুলো বলতো। যাও, তো এই জন্য বলি যে এখন তো আধুনিক যুগ, যে আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দেখছেন, খুব সুন্দর সুন্দর সংজ্ঞা পাচ্ছেন, যে একটা পোস্ট দিলে 10টা 15টা সংজ্ঞা আসে, এর মধ্যে থেকে দেখেন অনেকে অনেক সুন্দর সংজ্ঞাও করে, সবই কথা। যখন, কারণ সবার তো একরকম একই জিনিস যখন 10 জনে বলবে 10 রকমের বলবে। তো অলিগোপলি বাজার হলো যে বাজারে কিছু সংখ্যক ফার্ম থাকে এবং ফার্মগুলো একে অপরের প্রতিযোগী না হয়ে একে অপরের সহযোগী হয়, ফার্মগুলোর দ্বারা কার্টেল সৃষ্টি হয়, অর্থাৎ ফার্মগুলো নিজেদের পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করে এবং সেই কেন্দ্রীয় কর্তৃপক্ষ ওই ফার্মগুলোর কতটা উৎপাদন, দাম নির্ধারণ এবং কিভাবে বাজার পরিচালিত হবে সব কিছু নিয়ন্ত্রণ করে ওই মানে কি কেন্দ্রীয় যে সংগঠন থাকে, যেটা কার্টেল। তো আমরা অলিগোপলি বাজার বলতে এমন একটা বাজারকেই মূলত বুঝে থাকি, ঠিক আছে। ওকে, এবার আমরা মডেল ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমি মডেল ম্যাথে চলে যাব ইনশাল্লাহ, আমি মডেল ম্যাথে যাব। থ্যাংক ইউ। শোনেন, সহকাকের উদাহরণ পাবেন, মডেল ম্যাথ দেখেন। লেখেন একটি শিল্পের অন্তর্গত 6টি ফার্ম নিজ নিজ উৎপাদনের পরিমাণ লেখেন। একটি শিল্পের অন্তর্গত মডেল ম্যাথ 1, মডেল ম্যাথ 1, একটি শিল্পের অন্তর্গত 6টি ফার্ম, একটি শিল্পের অন্তর্গত 6টি, একটি শিল্পের অন্তর্গত 6টি ফার্ম, একটি শিল্পের অন্তর্গত কয়টা ফার্ম? 6টি ফার্ম। এ বি সি ডি ই এফ, 6টা ফার্ম আছে। হ্যাঁ, তাদের নিজ নিজ উৎপাদনের পরিমাণ দেওয়া হলো। তাদের নিজ নিজ উৎপাদনের পরিমাণ দেয়া হলো। কত কত দেওয়া আছে জানেন? এখানে দেওয়া আছে Q1 সমান 600, Q1 সমান 600, তারপরে Q2 দেওয়া আছে 500, Q3 400, Q2 500, Q3 400। টেবিল দিয়েও দিব, ছক দিয়েও দিব, টেনশন করেন না। Q1 600, Q2 500, Q3 400, তারপরে হলো Q4 300, Q4 300, Q5 হলো কত আছে? 100, আর Q6 ও 100। এইটা আছে। আমাদের কোশ্চেন করা হয়েছে যে 4 ফার্ম পর্যায়ে হার্সম্যান হারফেন্ডেল সূচক নির্ণয় করো। 4 ফার্মের হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো। হারফিন্ডাল সূচক নির্ণয় করো। 4 ফার্মের হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো। যেখানে মোট উৎপাদন 2000, যেখানে মোট উৎপাদন কত? মোট উৎপাদন 2000। বাস, ওকে। 4টা ফার্মের বলছে, এটা আসতে পারে 3টা ফার্মের, যেমন আমি 4 ফার্মের বললাম, এটা আপনার 5টা ফার্মের হতে পারে, 5টি ফার্মের ডট, এইটা
3 নাম্বার 6টা ফার্মের হতে পারে, মানে আমি একটা যদি আপনারা পারেন সবগুলো 6টা ফার্মের হার্টসম্যান হারফিন্ডার সূচক 3টা ফার্মের আসতে পারে। প্রথম কোশ্চেন বলছে 4টি ফার্মের হার্টসম্যান হারফিন্ডার সূচক নির্ণয় করো। স্যার নেটওয়ার্কে ডিস্টার্ব করছে আপনাদের? আমি একটু চেক দিচ্ছি আমার এখানে কি নেটওয়ার্ক। আমার এখানে তো পুরা নেটওয়ার্ক স্যার, ফুললি নেটওয়ার্ক আছে। এখন মানে বুঝতে পারছি না কেন আপনাদের এরকম হচ্ছে। আমার এখানে ফুল নেটওয়ার্ক। ও আমি Q6 দিই নাই? হ্যাঁ Q6 দিবেন, লাস্টেরটা Q6 দিবেন, এটা Q6 হবে। তাহলে 4টি, এটা কিন্তু 4, বাংলায় 4 বলেছি। 4টি ফার্মের হার্টসম্যান হারফিন্ডার সূচক নির্ণয় করো। তারপরে হলো এটা, এই দুইটা এইচডব্লিউ করবেন, একটা করেন এইচডব্লিউ। হ্যাঁ এইটা পারবেন, আগে এইটা করেন। 4টি ফার্মের হার্টসম্যান হারফিন্ডার সূচক নির্ণয় করো। তো 4টা ফার্মের যদি হার্টসম্যান হারফিন্ডার সূচক নির্ণয় করেন তাহলে কি লিখবেন মনে আছে না? তাহলে 4টা ফার্ম প্রথম থেকে নিতে হবে। আবার বলছি, প্রথম থেকে 4টা নিতে হবে, Q4 পর্যন্ত 4টা ফার্মের। তো প্রথম 4টা মানে অবশ্যই আপনাকে প্রথম 4টা কাউন্ট করতে হবে। তাহলে এখানে আপনি পিআই বের করবেন প্রথমে। পিআই সমান কত হবে? সামিশন কিউআই ভাগ হলো কিউ। তো আমরা জানি যে পিআই সমান কত, সামিশন কিউআই ভাগ হলো কিউ। তার মানে হলো আপনি এখানে পাবেন কত পাবেন, 600 ভাগ 2000 প্লাস হলো 500 ভাগ হলো 2000, 200 হয়ে গেছে, একটা শূন্য বেশি দিবেন, 2000 প্লাস হলো 400 ভাগ হলো 2000। আমি ওই Q1 Q2 Q4 দিব, এক লাইন কম লিখছি আর কি। যদি এক লাইন বেশি লিখতে বলেন তাহলে লিখতে পারবো, সমস্যা নেই। Q1 ভাগ হলো কিউ প্লাস Q2 ভাগ হলো কিউ প্লাস Q3 ভাগ হলো কিউ প্লাস Q4 ভাগ হলো কিউ সমান এখানে পাচ্ছেন হলো Q1 600 ভাগ হলো কত আছে দেখেন 2000 প্লাস Q2 500 ভাগ হলো 2000 প্লাস এখানে পাচ্ছেন 400 ভাগ হলো 2000 প্লাস এটা পাচ্ছেন হলো 300 ভাগ হলো 2000। বাস ওকে, এবার ক্যালকুলেশন করে ফেলেন। এইটা সম্ভবত পাচ্ছেন আপনি 0.30 0.20 প্লাস কত হয় 0. এটা কত 0.20, এটা হলো 0. কত, এইটা কাটেন, এইটা কাটেন, এটা মনে হয় 0.25 হয় তাই না? এটা 0.25, এইটা 0.20 প্লাস এইটা মনে হয় 0.15। আমরা একটু আগে যেটা করেছিলাম সেটার মতনই, একদম সেম তাই না? আমরা একটু আগে যেটা করেছিলাম সেটার মতোই না? একটু আগে আমরা একটা করেছিলাম যেটা আমি উদাহরণ নিয়েছিলাম। এই অঙ্ক মডেল ম্যাথ নিলাম আমরা, মানতোষ স্যারের বই থেকে আমরা মডেল ম্যাথ নিয়েছি, সেটাও একই রকম। তো এখানে আপনারা যখন এইচ বের করবেন তাহলে এইচ সমান সামিশন পিআই স্কোয়ার, ওকে, তখন দিবেন পিআই স্কোয়ার। আইচ এন সমান এখানে আই সমান 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এটা বলবেন 0.30 স্কোয়ার প্লাস 0.25 স্কোয়ার প্লাস 0.20 স্কোয়ার 0.20 স্কোয়ার প্লাস 0.15 স্কোয়ার। বাস ওকে করে ফেলবেন, বাস যা হয় তাই অ্যান্সার। আগের মতনই পাবেন, সেম আগেরটাই পাবেন। কত আসছে দেখেন। আমরা এরপরে নিব, একটা টেবিল নিব, টেবিল থেকে তারপর আমরা করব।
35 100। হ্যাঁ 0.215, এটাও বাজারের অধিক কেন্দ্রীভূত। তার মানে আমরা এটা 0.215 এটা নিশ্চয়ই এইচ গ্রেটার দেন 0.218। আপনারা বলবেন যেহেতু এটা একটা পরিমাপক, 0.215 তো 0.18 থেকে বড়, সেই জন্য আমরা বলবো যেহেতু এইচ গ্রেটার দেন 0.18, তার মানে এইচের মানটা 0.18 থেকে বড়, তাই শিল্প অধিক কেন্দ্রীভূত হয়েছে। ঠিক আছে, অধিক কেন্দ্রীভূত হয়েছে। ওকে, তাহলে এই জাতীয় যে কোনো ম্যাথ আসলে আপনারা পারবেন, কোনো সন্দেহ নেই, 100%। এবার একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ করব, টেবিলের সাহায্যে আমরা একটু দেখতে চাই, একটু ডিফারেন্ট একটা ম্যাথ। টেবিলের সাহায্যে কি ম্যাথ করবেন দেখেন, টেবিলের সাহায্যে লেখেন দুটি শিল্পের প্রত্যেকটির অধীনে বিভিন্ন ফার্মের নিজ নিজ বাজার শেয়ার নিম্নরূপ। দুটি শিল্পের প্রত্যেকটির অধীনে, মডেল ম্যাথ 2 বা 3 যা হোক, দুটি শিল্পের প্রত্যেকটির অধীনে দুটি শিল্পের প্রত্যেকটির অধীনে বিভিন্ন ফার্মের নিজ নিজ বাজার শেয়ার, বিভিন্ন ফার্মের নিজ নিজ বাজার শেয়ার নিম্নরূপ। কি বলেছি আমি? বলেছি দুটি শিল্পের প্রত্যেকটির অধীনে বিভিন্ন ফার্মের নিজ নিজ বাজার শেয়ার নিম্নরূপ। তাহলে একটু বাজার শেয়ারটা টেবিলে খুব সুন্দর করে দেখবেন। বাজার শেয়ার নিম্নরূপ, এখানে আছে ফার্ম আছে, এখানে আছে হলো ফার্ম 1 2 3 4 5 6 7। এক শিল্পের বাজার শেয়ার আর হলো ওয়াই শিল্পের বাজার শেয়ার। ওকে, এক শিল্পে বাজার শেয়ার, এক শিল্পে বাজার শেয়ার, এক শিল্পে বাজার শেয়ার। 2 নম্বর হলো ওয়াই শিল্পে বাজার শেয়ার, এক শিল্পে বাজার শেয়ার, ওয়াই শিল্পে বাজার শেয়ার। বাস, ওকে। তো বলেছি এক শিল্পে বাজার শেয়ার পার্সেন্টেজ আকারে ওয়াই শিল্পে বাজার শেয়ার। তাহলে আপনারা এখান থেকে বলবেন 5টি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো। লেখো 5টি ফার্মের ক্ষেত্রে। আচ্ছা, মানগুলো আমরা একটু দিয়ে নিই। 35 25 20, 35 25 20, 10 10 6 4। হ্যাঁ, তারপরে হলো এখানে আছে, এটা কিন্তু নাই, এখানে 7 নাম্বারটায় নাই, এই ওয়াই আবার 7 নাম্বারটায় আছে। 45 25 10, 45 25 10, 8 5 4 3। তার মানে এক শিল্পে ফার্মের সংখ্যা এখানে 6টা দেওয়া আছে, 6টা 6 পর্যন্ত দেওয়া আছে, 7 নাম্বারটার কোনো শেয়ার দেওয়া নাই। আর ওয়াই শিল্পে বাজার শেয়ার 7টার দেওয়া আছে, দেখছেন 7টার দেওয়া আছে। তাহলে ওয়াই শিল্পে 7টা ফার্মের বাজার শেয়ার আছে, আর এক শিল্পে 6টা ফার্মের বাজার শেয়ার আছে। এখন আমাদেরকে কোশ্চেন কি করে দেখা যাক। তা আপনারা এই পর্যন্ত নিশ্চয়ই বোঝেন। এখন এইটা একটু আমাকে এনশিওর করবেন যে এইগুলা যোগ করে 100 হচ্ছে কিনা, এইটা আপনি যোগ করে 100 পান কিনা একটু প্লিজ। হ্যাঁ, সামিশন এক্স মানে 100 মানে 100 হয় কিনা, কিউ সমান 100 হয় কিনা, এগুলো যোগ করলে কিউ পাবেন। দেখেন কিউ 100 হয় কিনা, কিউ অথবা 100 বলতে পারেন, 100 মানে 100 হয় কিনা।
যেহেতু এগুলাকে এক্সআই বলবেন, এটাকে এক্সও বলতে পারেন, নো প্রবলেম। এক্স সমান 100 হয় কিনা, এখানে দেখেন তো ওয়াই সমান 100 হয় কিনা। হ্যাঁ, এটা আপনাদের বাড়ির কাজ দিয়েছি। আলিফ জান্নাতুল ফেরদাউস আলিফা, স্যার Q4 ও Q5 এর মান তো বের করা হয়নি পূর্বের অঙ্কে, এটা দেখবেন বাম পাশে আপনাদের এইচডব্লিউ দিয়েছি। জি ঠিক আছে, এটা এইচডব্লিউ দিয়েছি, বাসায় করবেন। আমি যদি 4টা ফর্মের আপনি পারেন, তাহলে 5টা ফর্মেটটাও পারবেন, 6টা ফর্মেটটাও পারবেন, সিস্টেম এক। শুধু আগে 4টা, প্রথম থেকে 4টা মান নিয়েছিলাম, যেহেতু 4টা ফর্মে বলেছিল, 5টা বললে প্রথম থেকে 5টা মান দিবেন, 6টা বললে প্রথম থেকে 6টা মান নেবেন। এটা হ্যাঁ 100 হয়, হতে হবে। আগে যোগ করে দেখবেন কখনো অঙ্ক আসে, যদি 100 না হয় তাহলে অঙ্কে সমস্যা আছে, কারণ এখানে পার্সেন্টেজ আকারে দিয়েছে, এগুলো সব পার্সেন্টেজ আকারে দিয়েছে। হ্যাঁ, এটাও পার্সেন্টেজ আকারে দিয়েছে। যদি আবার পার্সেন্টেজ আকারে না দিয়ে যদি বলতো, এরকম বলতো, যেমন আগে বলছে 200, এখানে পার্সেন্টেজ দিয়েছে, তার মানে 100-র মধ্যে এত এত এত, তার মানে যোগ করে 100% হতে হবে। তাহলে এখানে যোগ করে 100% হতে হবে, এখানেও যোগ করে 100% হতে হবে। যদি এখানে বলতো 200 বা 500, তাহলে আমাদের 100 হওয়া লাগতো না এখানে, ঠিক আছে, যা হতো হতো। কিন্তু যেহেতু আমাদের এখানে দেখেন যে এই 200 500 কিছু বলে পার্সেন্টেজ বলেছে, পার্সেন্টেজ বলার কারণে 100% আপনাকে এখানেও 100 হতে হবে, এক্সের বেলায়, ওয়াইয়ের বেলায় 100 হতে হবে। পার্সেন্টেজ না থাকলে নো প্রবলেম, যা থাকে থাকবে। যেমন আগের অঙ্কে দেখছেন পার্সেন্টেজ নাই। এখন প্রশ্ন লেখেন, প্রশ্ন হলো, পাঁচটি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো। পাঁচটি ফার্মের ক্ষেত্রে পাঁচটি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো। হার্সম্যান হারফিন্ডাল সূচক, পাঁচটি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো। পাঁচটি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো এবং মন্তব্য করো, এবং তার ভিত্তিতে মন্তব্য করো কোন শিল্পটি অধিক কেন্দ্রীভূত, এবং তার ভিত্তিতে মন্তব্য করো। আবার এখানে এটা না বলে 2 নম্বরে দিয়ে দাও, কোন শিল্পটি অধিক কেন্দ্রীভূত। বাস, ওকে। এক্স নাকি ওয়াই, এই দুইটা ফরম্যাটের যদি অঙ্ক আসে, দুইটা ফরম্যাটের মধ্যে আসবে, আগের যে ফরম্যাট করলাম অথবা এই ফরম্যাট। হ্যাঁ, মিলন গাজী, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 100, ঠিক আছে, গুড, 100। প্রশ্ন বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করবেন, প্রশ্ন ক্লিয়ার কিনা, প্রশ্ন আপনারা ক্লিয়ার কিনা দেখেন। সবাই ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? সবাই প্রশ্ন ক্লিয়ার নাকি? পাঁচটি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করো, কোন শিল্পটি অধিক কেন্দ্রীভূত। ক্লিয়ার? তার মানে আমরা পাঁচটি ফার্মের ক্ষেত্রে হার্সম্যান হারফিন্ডাল সূচক নির্ণয় করবো, কার, এক্স এরও ওয়াই এরও। তাহলে একটু আমাকে আপনারা খেয়াল করবেন যে আমরা সমাধানে কি দিব। আমার তো এইগুলো সব লাগছে না, আমি বলবো দেয়া আছে সমাধান, আমি বলবো দেয়া আছে এক্স শিল্পের ক্ষেত্রে Q1 এক শিল্পের ক্ষেত্রে Q1 বা X1 দিয়েও দিতে পারো, X1 X2 X3 এরকম। এক শিল্পের ক্ষেত্রে এখানে আছে Q1 সমান 35, তারপরে হলো Q2 সমান আছে 25, Q3 সমান 20, Q4 সমান 10, Q5 সমান 6 এবং Q6 সমান 4 ওয়াই শিল্পের ক্ষেত্রে। এটা আমি মুছে দিচ্ছি। ওয়াই শিল্পের ক্ষেত্রে
পার্সেন্টেজ কিন্তু এখানে সব। ওয়াই শিল্পের ক্ষেত্রে Q1 এটা এক পারলে এক্স দিয়ে দিবেন। হ্যাঁ, এটা তো বলেই দিয়েছেন, সমস্যা নেই। Q1 সমান কত পার্সেন্ট? 45%, Q2 সমান 25%, Q3 সমান 10%, Q4 সমান 8%, Q5 সমান 4%, 5%, Q6 সমান 4%, Q7 সমান 3%, বাস। ওকে, 3%, Q7 সমান 3%। এক শিল্পের পিআই বের করবেন। এক শিল্পের পিআই মানে হলো যে এখানে কত কত হবে দেখেন। এক শিল্পের পিআই এর ক্ষেত্রে হবে, কালো কালি দিয়ে দিব। এক শিল্পের পিআই এর ক্ষেত্রে হবে 35%, মানে 35 ভাগ হলো 100 পিআই সামিশন। আমরা পিআই যখন বের করব, পিআই মানে কি? পিআই মানে হলো সামিশন কিউআই ভাগ হলো কিউ। তাহলে এখানে সামিশন কিউআই মানে কত জানেন? কয়টা ফর্মের বলছে? এখানে একটু কাজ করবেন। এটা 5টা ফর্মের ক্ষেত্রে, 5টি এক শিল্পের 5টি ফর্মের এক শিল্পের 5টি ফার্মের পিআই। ওকে, 5টা ফার্ম মানে 5টা পর্যন্ত নিতে হবে। তাহলে আমরা এখানে দিব হলো 35 ভাগ 100 প্লাস হলো 25 ভাগ 100 প্লাস হলো 20 ভাগ 100 প্লাস হলো 10 ভাগ 100 প্লাস হলো 6 ভাগ 100। বাস 5টা নেবেন, 5টা বেশি নেবেন না। বাস করে ফেলেন, ক্যালকুলেশন করে আমাকে বলবেন কত কত হয়। এটা 0.35 প্লাস 0.25 প্লাস 0.20 প্লাস 0.10 প্লাস 0.06। ডেফিনেটলি ওয়াই শিল্পের ক্ষেত্রে যান, বা আপনি এক শিল্পের ক্ষেত্রে একবারই কেন্দ্রীভূতকরণ যে হার্টজ-মেন্ডেল সূচক নির্ণয় করে ফেলেন, তাহলে সবচেয়ে বেস্ট। অতএব এইচ সমান সামিশন পিআই স্কোয়ার আই সমান 1 থেকে 5 পর্যন্ত 0.35 স্কোয়ার প্লাস 0.25 স্কোয়ার প্লাস হলো 0.20 স্কোয়ার প্লাস 0.10 স্কোয়ার প্লাস 0.06 স্কোয়ার। আমাকে হেল্প করতে হবে, আমার হেল্প লাগবে আপনাদের। মানগুলো আমাকে বলেন, এত স্কোয়ার কত কত হয় দেখেন, ক্যালকুলেশন করে আমাকে মানগুলো বলবেন। হেল্প। হ্যাঁ, ওয়াই শিল্পের যাচ্ছি আমি। ওয়াই শিল্পের 5টি ফর্মের পিআই সমান হলো সামিশন কিউআই ভাগ হলো কিউ। সেক্ষেত্রে পাবেন 45%, তাহলে 45 ভাগ 100 প্লাস 25 ভাগ 100 প্লাস 10 ভাগ 100 প্লাস হলো 8 ভাগ 100 প্লাস হলো 5 ভাগ 100। বাস। ওকে, 5টা। হ্যাঁ, 5টা হয়ে গেছে। 7টা থাকলে 7টা নেওয়া যাবে না, 5টা বলছে যেহেতু 5টা নিতে হবে। তাহলে আমরা এখানে মান পাবো, আমাকে বলবেন এইটা মান বের হবে। দেন অতএব এইচ সমান সামিশন আই সমান 1 থেকে 5 পর্যন্ত, এটা পিআই স্কোয়ার। তাহলে এটা আমি পাবো, একটা লাইন কম করে ফেলছি, দুঃখিত। 0.45 প্লাস 0.25 প্লাস 0.10 প্লাস 0.08 প্লাস 0.05। তো এটা পেয়েছেন। অতএব এইচ সমান সামিশন আই 1 থেকে 5 পর্যন্ত পিআই স্কোয়ার। তাহলে 0.45 এত স্কোয়ার প্লাস 0.25 এত স্কোয়ার প্লাস 0.10 এত স্কোয়ার প্লাস 0.08 এত স্কোয়ার প্লাস 0.05 এত স্কোয়ার। বাস কত হয় বলবেন? স্যার জুলমত, আপনি বলছেন স্যার মোট উৎপাদন তো দেওয়া নেই। কে বলছে মোট উৎপাদন দেওয়া নেই? স্যার সব কথা কি মুখে বলা যায়?
অনেক কিছু বুঝে নিতে হয়। দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে, এই যে আপনি দেখেন টেবিলের মধ্যে আমি বলেছিলাম পার্সেন্টেজ 35%, 25%, 20%, 10%, 6%, 4%। তাহলে সবগুলো যদি পার্সেন্টেজে আছে, তার মানে এক শিল্পের মোট উৎপাদনে 100%, আর ওয়াই শিল্পের মোট উৎপাদনে 100%। এই জন্যই তো আপনাদের বলেছি যে আপনারা যোগ করে দেখেন যে 100 হয় কিনা। 100 হতে হবে, এটাও যোগ করে 100 হতে হবে। আর পার্সেন্টেজ আকারে থাকলে, যখন পার্সেন্টেজে থাকবে যে Q1 25%, তাহলে 25% বা 35% মানে কি 100-র মধ্যে 35। দেখেন পার্সেন্টেজ আছে না, 25% মানে কি 100-র মধ্যে 35। দেখেন তো আমি তাই তো দিয়েছি, 35/100, 25/100, 20/100, 10/100, 6/100। তার মানে পার্সেন্টেজ দেওয়া মানে হলো মোট ধারণা হলো 100। তাহলে 35% মানে 100-র মধ্যে 35, 25% মানে 100-র মধ্যে 25। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। প্রথমটা কত পেয়েছেন? দ্বিতীয়টা জিনিয়া বলছেন 0.2386, 0.2386, 0.2386। গুড, এটা হলো তাহলে আমরা কি বলতে পারি এখানে? অতএব এইচ গ্রেটার দেন 0.18, তাই 20 ওয়াই শিল্পটি আচ্ছা আগেরটা কত পাইছেন? এইটা হলো ওয়াই, আগেরটা কত পেয়েছেন? প্রথমটা 0.96, শিওর? প্রথমটা কি 0.96? আপনি শিওর? আচ্ছা আমি একটু দেখছি। 0.35 তার স্কোয়ার, এত স্কোয়ার প্লাস হলো 0.25 তার স্কোয়ার প্লাস হলো 0.20 তার স্কোয়ার, সরি তার স্কোয়ার প্লাস হলো 0.10 তার স্কোয়ার প্লাস হলো 0.06 তার স্কোয়ার, বাস প্লাস ইকুয়াল হলো কত পেয়েছেন? 0.2386, 0.2386। প্রথমটাই তো আসতেছে 0.2386, এটা ফার্স্ট হবে। হ্যাঁ এই যে এইটার না, 2386 হলো এইটার, 0.2386, এইটার হলো 0.2386। ওকে, এইটারটাও দেখি আমি চেক করে দিচ্ছি। 0.45 স্কোয়ার প্লাস হলো 0.25 স্কোয়ার প্লাস হলো 0.10 স্কোয়ার প্লাস হলো 0.08 স্কোয়ার প্লাস হলো 0.05 স্কোয়ার ইকুয়াল কত জানেন? ইকুয়াল পাচ্ছেন হলো 0.2839, 0.2839, 0.2839। দেখেন 0.2839, সবাই ক্লিয়ার কিনা? 0.2839। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এইটা, যে প্রথম কোশ্চেন ছিল যে হার্সম্যান হারফেন্ডার সূচক নির্ণয় করো। বাস আমরা নির্ণয় করে ফেললাম। কোন শিল্পটি অধিক কেন্দ্রীভূত? তো দুইটা শিল্পের মধ্যে দেখেন আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার শেষ। সেকেন্ড কোশ্চেনে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কোন শিল্পটা অধিক কেন্দ্রীভূত। এখানে 2 নম্বরে দেখেন, এখানে এইচ এক্স দিবেন। এইচ এক্স সমান হলো, মানে এক শিল্পে এইচ এক্স হলো কত? 0.2386, এবং এইচ ওয়াই সমান হলো, মানে ওয়াই শিল্পে হার্সম্যান্ডাল সূচক পেয়েছেন 0.2839। এক্ষেত্রে
এক্ষেত্রে এইচ ওয়াই গ্রেটার দেন এইচ এক্স, তাই বি শিল্প ওয়াই শিল্পটি অধিক কেন্দ্রীভূত হবে বাস। ওকে, অধিক কেন্দ্রীভূত হবে। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? স্যার এই হার্সম্যান হারফেন্ডার স্যার আগামী ক্লাসও লাগবে আমাদের, এই কেন্দ্রীভূতকরণের আর একটা ক্লাস লাগবে। কেন্দ্রীভূতকরণের আর একটা ক্লাসের পরে আমরা আগামী ক্লাসে চলে যাব বহুধাকরণ শেষ হলে আমরা চলে যাব স্থানীয়করণ। ঠিক আছে, তো আমরা একদম শিল্প কমপ্লিট করব। শিল্প আমরা শেষ করে তারপরে আমরা যাব হলো আপনার ওই যে ইয়াতে কি জানি বলে গবেষণা যাব। হ্যাঁ, শিল্প শেষ করে গবেষণা যাব। শোনেন, আমি কিন্তু আপনাদের একটা টপিক যখন পড়াচ্ছি, আপনারা যদি 4th ইয়ারে পড়ছেন, একটা টপিক পড়ালে আমি কিন্তু টপিকটা ক্লিয়ার করছি। আপনি দেখে নেবেন যে 5 থেকে 10 বছর 15 বছরে এই টপিকের কোন কোশ্চেনগুলো আসতেছে। এই টপিক সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসুক আপনি পারবেন। আমি কিন্তু একটা কোশ্চেনে শুধু পড়াচ্ছি না, একটা টপিক যখন পড়াচ্ছি তখন চারিদিকে ক্লিয়ার রাখতেছি। এই ক্লিয়ার রাখার অর্থ হলো আপনি তো একজন টিচারও হতে পারেন। আপনারা যারা 1st ইয়ার থেকে তো আপনারা পান নাই, আমাকে 2nd ইয়ার থেকে পান নাই, 3rd ইয়ার থেকে আপনারা অনেকেই পেয়েছিলেন। 3rd ইয়ারে তো আমরা অনেক ডিপলি পড়াশোনা করেছিলাম। 4th ইয়ারে আসলে নিজের পড়াশোনা বেশি, ঠিক আছে, প্রচুর পরিমাণে নিজের পড়াশোনা করতে হবে। আর যারা ইকোনোমেট্রিক্স দিবেন তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালো করে ইকোনোমেট্রিক্সটা পড়বেন। যারা ইকোনোমেট্রিক্স নিতে চান না, জোর করে নিয়েন না। যারা মনে করবেন যে আপনি মোটামুটি পড়াশোনা করতে পারবেন বা ম্যাথটাতে ভালো আছেন, পরিসংখ্যান ম্যাথে ভালো আছেন, তারা নেন, কোনো সমস্যা নেই। তো যারা ম্যাথ পরিসংখ্যানে ভালো না, দুর্বল, তাদের ইকোনোমেট্রিক্স নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর আপনার মানে কালকে একটা পোস্ট দিয়েছিলেন গ্রুপে, দেখলাম। তো যাই হোক, দেখেন কয়জন হয়, তারপরে ইনশাআল্লাহ সিদ্ধান্ত দিব, সমস্যা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।